জাকসু নির্বাচন শেষে ভোট গণনা শুরু, ছাত্রদল সহ 4 প্যানেলের ভোট বর্জন, পরাজয় জেনেই বর্জন বলছে শিবির। রাজনৈতিক দলগুলোর কাছে আজই যাচ্ছে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য, বাস্তবায়নে বিএনপি জামায়াতের ভিন্ন মত। আদালতে চ্যালেঞ্জ হতে পারে এমন সংস্কার চায় না বিএনপি, নির্বাচন হতে না দিলে মহাবিপর্যয় প্রেস সচিব। নতুন সরকার গঠন নিয়ে নেপালে অনিশ্চয়তা, কারফিউ অব্যাহত, বিশেষ বিমানে দেশে ফিরল ফুটবল দল। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। কোনো সংঘর্ষ ঘটনা ছাড়া জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হলেও নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে ভোট বর্জন করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদল সহ 4টি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। এ নিয়ে ক্যাম্পাসে রাতে বিক্ষোভও করেছে তারা। ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার কাজ। শিবির সমর্থিত প্রার্থীরা বলেছেন, পরাজয় নিশ্চিত জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে। হাসান মাহমুদের রিপোর্ট। ৩৩ বছরের দীর্ঘ স্থবিরতা কাটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটের দেখা পেলেও শেষ মুহূর্তে এসে পরস্পর প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলোর মধ্যে দেখা দিয়েছে নানা অভিযোগ। ভোট বয়কট করে রাতে ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদল সহ 4টি প্যানেলের প্রার্থী সমর্থকরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এর আগে সকাল 9টা থেকে বিশ্ববিদ্যালয়ের 21টি হলে 224টি বুথে পছন্দের প্রার্থীকে ভোট দিতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইনে ছিল অপেক্ষা। ভোট গ্রহণ শেষের 1 ঘন্টা আগে প্রশাসনের বিরুদ্ধে নানা অসঙ্গতির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল। অভিযোগ করা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর। শিবিরের যে পোলিং এজেন্টরা আছে তারা কিভাবে 1 ঘন্টা আগেই ভোট কেন্দ্রে ঢোকার সুযোগ পায়। আমাদের যে পোলিং এজেন্টরা আছে সব পোলিং এজেন্টরা পৌঁছানোর আগেই অনেক হলে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এটা তো স্পষ্ট যে এখানে কারচুপি করা হয়েছে। আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা পরে দিব এবং এই মুহূর্তে আমাদের ডিসিশন হচ্ছে এই নির্বাচন আমরা বর্জন করছি। ভোট শেষ হবার 8 ঘন্টা আগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ান জাতীয়তাবাদী পন্থী 3 শিক্ষকও। রিটার্নিং অফিসার একটা মেয়ে বুথের ভিতর ঢুকে গেছে ব্যালট পেপার নিয়ে, তাকে একজন হলের কর্মচারীকে দিয়ে ডেকে বের করার চেষ্টা করছে। তখন আমি বললাম যে না, আপনি তো এটা পারেন না। জাকসু নির্বাচনে কিছু অনিয়মের অভিযোগ তুললেও ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা বলেছেন, পরাজয় জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে। কেউ নির্বাচনে থাকবে কি থাকবে না, কি নির্বাচনে বর্জন করবে কি নির্বাচনে অবস্থান করবে, সেটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা গতকাল রাত থেকে দেখেছি অনেক কারচুপি। গতকাল রাত থেকে যতগুলো ঘটনা ঘটেছে এখন পর্যন্ত, প্রাক্তন ছাত্রদল নেতা, যুবদল নেতা, বিএনপিপন্থী শিক্ষক, বর্তমান ছাত্রদল আহ্বায়ক, ওনারা গিয়ে নির্বাচন কমিশনারে ছিলেন, যেটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক এবং নির্বাচন ষড়যন্ত্রে শামিল। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের সর্বোচ্চ চেষ্টা ছিল তাদের। নির্বাচন কমিশনকে যেভাবে সহযোগিতা প্রদান করা দরকার, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো দরকার এবং নির্বাচনটি সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের যেই যতটুকু দায়িত্ব পালন করা দরকার আমরা আপনারা লক্ষ্য করছেন সকাল থেকেই পালন করে যাচ্ছি। ভোট গ্রহণ শেষে 21টি হলের কেন্দ্রে চলছে ভোট গণনা। এরপর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে সিনেট ভবন থেকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, ভোটের আরও খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, বেশ কয়েকটি প্যানেল তো ভোট বর্জন করেছে, বিক্ষোভও হয়েছে। এখন ক্যাম্পাসের সার্বিক কি অবস্থা? নাহিদ, এখন ক্যাম্পাসের পরিস্থিতি হচ্ছে উৎসুক যে শিক্ষার্থীরা রয়েছে তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এ ধরনের এলইডি স্ক্রিনের মাধ্যমে তারা সর্বশেষ ফলাফলটি দেখতে চান। বিভিন্ন, আপনি যেটা বলেছেন, ছাত্রদল এবং বাম কয়েকটি সংগঠন তারা নির্বাচন বর্জন করেছেন একদম শেষ সময় এসে। কিন্তু পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে এখন পর্যন্ত বাকশাস এবং ছাত্র শিবির এবং আরও একটি স্বতন্ত্র প্যানেল, যেটিকে বেশ হেভি ওয়েট প্যানেল হিসেবে বলা হচ্ছে, তারা কিন্তু এই নির্বাচন বর্জন করেনি। এই কারণে এই
উৎসুক যে শিক্ষার্থীদের তাদের দেখতে চাওয়া যে আসলে সত্যিকার অর্থে কে হচ্ছেন ভিপি, জিএস কিংবা এজিএস এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের। আপনাকে জানিয়ে রাখি যে এখানে বিজিবি মোতায়েন রয়েছে, বেশ কয়েকটি জায়গায় আমরা দেখেছি বিজিবি মোতায়েন রয়েছে, একই সাথে এখানে পুলিশ মোতায়েন রয়েছে, আনসার মোতায়েন রয়েছে বিভিন্ন জায়গায়, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। এটি হচ্ছে বটতলা, এই বটতলায় আমি দাঁড়িয়ে আছি। এই বটতলায় কিন্তু শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কিন্তু কমতি নেই। আমি কথা বলেছি ব্যক্তিগতভাবে যে শিক্ষার্থীরা আসলে এই আজকে যে নির্বাচনটি সেটি কেমন হয়েছে, তারা বেশিরভাগই বলেছেন যে বিচ্ছিন্ন কিন্তু কিছু অভিযোগ ছাড়া তারা কিন্তু উৎসব মুখর পরিবেশে দীর্ঘদিন পর, আপনি জানেন যে 33 বছর পর এখানে এই ছাত্র সংসদ নির্বাচনটি হচ্ছে, যেটি অনেক কাঙ্ক্ষিত ছিল এবং সেটিতে তারা ভোট দিতে পেরে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু তারা আনন্দ উচ্ছ্বাস জানিয়েছেন এবং বলেছেন যে এই ধরনের অবস্থান এবং এই ধরনের নির্বাচন যেন সবসময় যেন জারি থাকে, এই বিষয়টি তারা বলছেন। তবে এখন পরিস্থিতি হচ্ছে যেহেতু ভোট গণনা চলছে, আপনি জানেন যে 11,000 ভোটের মধ্যে 8,000 ভোট কাস্টিং হয়েছে এবং তার পরবর্তীতে আমরা দেখেছি মাত্র কিছুক্ষণ আগে, প্রায় আধা ঘন্টা আগে এই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ভোট গণনা শুরু হয়েছে যে কে কয়টি ভোট পেয়েছে সেই বিষয়টি কেন্দ্র করে কিন্তু উৎসুক যে শিক্ষার্থীরা তারা কিন্তু আজকে তাদের হলগুলোতে অবস্থান করছেন না, বাইরে অবস্থান করছেন। তাদের ভিতরে এক ধরনের আমেজ লক্ষ্য করছি আমরা এবং প্রতিটি জায়গায়, বিশেষ করে শহীদ মিনার থেকে শুরু করে এখানে যে বটতলা এবং সিনেট ভবনের সামনে অসংখ্য শিক্ষার্থী কিন্তু অবস্থান করছেন এবং তারা জানতে চাইছেন যে আগামীতে তাদের নেতৃত্ব কে দিবেন, এই বিষয়টি তারা জানতে চাওয়ার জন্য তারা কিন্তু এখানে রাত জেগে অপেক্ষা করছেন এবং দেখছেন এলইডি স্ক্রিনের মাধ্যমে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। নাহিদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী সাদেক জানাচ্ছিলেন যে প্রায় 30 মিনিট আগে থেকে ভোট গণনা শুরু হয়েছে এবং সবাই অপেক্ষা করছেন ফলাফলের জন্য। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরও আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, এবারে যুক্ত হব তার সাথে। নূর, আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণ আগেই ভোট গণনা শুরু হয়েছে, তো শেষ হতে কত সময় লাগতে পারে, আপনার কোনো ধারণা আছে? নাহিদ, কিছুক্ষণ বলতে ঠিক আধা ঘন্টা আগে এমএইচ হল এবং কবি কাজী নজরুল ইসলামের হল সংসদের যে ভোটগুলো রয়েছে, ব্যালট বাক্স রয়েছে, সেগুলো ওপেন করা হয়েছে। হল সংসদের যারা প্রার্থী হয়েছেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং শুধু প্রার্থীদের এজেন্ট যারা, সেই এজেন্টদেরকে নিয়ে রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা রয়েছেন, তারা ভোট গণনা শুরু করেছেন এবং এই ভোট গণনা ঠিক কতক্ষণ নাগাদ শেষ হতে পারে, অর্থাৎ সবগুলো হল সংসদের ভোট এবং জাকসুর যে ভোট রয়েছে কেন্দ্রীয় সংসদের, সব ভোট গণনা শেষ করে চূড়ান্ত যে ফলাফল সেটি কতক্ষণে পাওয়া যাবে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে চিফ রিটার্নিং কর্মকর্তা বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদেরকে যেমনটি জানানো হয়েছে, এই ফলাফল পেতে আগামীকাল সকাল থেকে দুপুর হতে পারে। এর কারণ তারা বলছেন হচ্ছে তাদের যে ওএমআর মেশিনগুলো ছিল, যেগুলো দিয়ে এই ফলাফলটি কাউন্ট করার কথা, ব্যালট পেপারগুলোকে কাউন্ট করার কথা, সেটি নিয়ে যেহেতু বিতর্ক উঠেছে, তারপরে তারা তাদের যে সিদ্ধান্ত সেটি পরিবর্তন করেছেন এবং তারা এখন আপনারাও দেখতে পাচ্ছেন হাতে ব্যালট ম্যানুয়ালি হাতে এগুলো কাউন্ট করছে বা গণনা করছে এবং এজন্য তারা বলছেন যে তাদের যেই সময়ের ধারণা তারা করছিলেন সেটির থেকে অনেক বেশি সময় লাগবে এবং শেষ করতে প্রায় আগামীকাল সকাল থেকে দুপুর হতে পারে। এবং আমাদের কাছে আজকে বিভিন্ন হলে যে ভোট গ্রহণ হয়েছে সেখানে কত ভোট কাউন্ট হয়েছে বা কত ভোট কাস্ট হয়েছে সে তথ্য এসেছে। 21টি হলে সর্বমোট 11,897 জন ভোটার ছিলেন। এর মধ্যে 7,934 জন ভোট প্রদান করেছেন এবং সামগ্রিকভাবে ভোটের যে চিত্র সেটি প্রায় 60% উপরে, 70% কাছাকাছি শিক্ষার্থী ভোট দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন তাজউদ্দিন আহমদ হল সেটিতে, সেখানে মোট ভোটার ছিলেন 794 জন এবং 752 জন ভোট দিয়েছেন। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল যেটি রয়েছে সেখানেও অধিক সংখ্যক শিক্ষার্থী ভোট দিয়েছেন। সেখানে 993 জন ভোটারের মধ্যে প্রায় 715 জনের মতো শিক্ষার্থী ভোট দিয়েছেন এবং 21 নং হলে 746 জন ভোটারের মধ্যে 560 জন ভোট দিয়েছেন। তারামন বিবি হলে 983 জনের মধ্যে 595 জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। ফজিলাতুন্নেসা হলে 809 জনের মধ্যে 489 জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। রোকেয়া হলে 957 জন শিক্ষার্থীর মধ্যে 850 জনের মতো শিক্ষার্থী ভোট দিয়েছেন এবং এরকম করে প্রায় প্রত্যেকটি হলে 50%, 55%, 60%, 70% এবং কিছু কিছু ক্ষেত্রে 80%, 80%-এর বেশিও শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। এবং আমরা যখন এখানে আসি বিকেলে প্রত্যেকটি হল থেকে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রক্টরি
সেক্টরিয়াল বডি নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে হলের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে হল সংসদ এবং জাকসুর যে ব্যালট বক্সগুলো রয়েছে সেগুলো নিরাপত্তা সহকারে এখানে আনা হয় এবং সবগুলো হলের ব্যালট বাক্সগুলো এখানে আনার পরে সেগুলোকে এখানে এসে রাখা হয় এবং এখন একটি হল করে গণনার কাজ শুরু হয়েছে এবং শেষ হতে আগামীকাল যেমনটি বলছিলাম সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতে পারে। নূরের কাছে শুনছিলাম যে কোন হল থেকে কত সংখ্যক ছাত্রছাত্রী ভোট দিয়েছে এরকম একটি ধারণা তিনি আমাদের দিয়েছেন। দর্শক, এই বিষয়ে আরও জানবো আমরা। আছেন আমাদের সহকর্মী স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর, তার সাথে কথা বলবো। সাগর, ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা কেমন? যদিও আমাদের সাদিক জানিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান করছে, তারপরও আপনার কাছে জানবো যে নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন আর কোনো ধরনের কোনো আশঙ্কা আছে কিনা? যখন আসলে ভোট এই সিনেট ভবনে ভোট ব্যালট বাক্সগুলো এখানে আনা হয়েছে তার কিছুক্ষণ পর ছাত্র দলের একটি মিছিল হয় এবং তারা আসলে এই ভোট বা নির্বাচনকে বাতিল দাবি করে তারা সেই বিক্ষোভ মিছিলটি করেন। তো বিক্ষোভ মিছিল হয়ে গেছে, কিন্তু সেখান থেকে আসলে তেমন আশঙ্কাজনক বা সহিংস কোনো কিছুর আভাস পাওয়া যায়নি। তবে ক্যাম্পাসে আসলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য একদম সকাল থেকেই বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। বিশেষ করে ক্যাম্পাসে যে কয়টি গেট রয়েছে, যে গেটগুলো দিয়ে মূলত ক্যাম্পাসে প্রবেশ এবং ক্যাম্পাসে বের হতে হয়, সেই সকল গেটগুলোতে আমরা দেখতে পেয়েছি যে একই সাথে সেখানে আনসার এবং বিজিপি এবং এপি পুলিশের আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং সেখানে সতর্কভাবে আসলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এর বাইরে যে সকল জায়গাতে আসলে মানুষের জনসমাগম হতে পারে এবং বিশেষ করে যে সিনেট ভবনের আশেপাশের যে জায়গায় যেখানে আসলে ভোটের ব্যালট বক্স থেকে ভোটগুলো গণনা করা হচ্ছে, সেই এলাকার আশেপাশে বেশ ভালো সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। তো যারা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোখার জন্য বা এড়ানোর জন্য তারা যথেষ্ট পরিমাণ সতর্ক অবস্থায় আছে এবং তাদের আসলে যে কোনো মুহূর্তে যদি আসলে এর বাইরেও আরও আইন শৃঙ্খলা সদস্য দরকার হয় সেক্ষেত্রে তারা ব্যবস্থা নিতে পারবে। সেই জন্য তার আগে থেকে ম্যাজিস্ট্রেটে বরাবর এবং এই সাভার উপজেলার যারা আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে তারা আগে থেকে কথা বলে রেখেছেন। যদি ক্যাম্পাসের পরিস্থিতির কথা বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিনেট ভবনের ভিতরে ভোটের যে গণনা সেটির কাজ শুরু হয়েছে কিছুক্ষণ আগে, কিন্তু এর বাইরে অর্থাৎ সিনেট ভবনের যে একতলা, দোতলা এবং তিনতলা জায়গাটি এবং একই সাথে এই যে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনের যেই চত্বরটি, সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে প্রার্থী এবং তাদের সমর্থকরা এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তারা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা কিন্তু অপেক্ষায় আছেন যে কখন তারা তাদের যেই কাঙ্ক্ষিত ফলাফল সেটি শুনতে পাবেন। তো আসলে সবার মাঝেই সেই উত্তেজনা এবং উৎসব মুখর পরিবেশটি এখনো কাজ করছে। সাগর, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে ছাত্রদল সহ 4টি প্যানেল ভোট বর্জন করেছে, তাদের অভিযোগ রয়েছে যে সুষ্ঠু নির্বাচন হয়নি। আবার শিবির বলছে যে যারা হেরে যাবার ভয়ে তারা বর্জন করেছেন। সাধারণ ভোটাররা কি বলছেন? আমরা কিছুক্ষণ আগেই একটি প্রেস ব্রিফিং দেখেছি, সেখানে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বেশ কিছু ব্যক্তি সেখানে তারা কথা বলেছেন। তারা বলেছেন যে 33 বছর পর জাকসু নির্বাচন হয়েছে এবং সেখানে কিছু কিছু অভিযোগ রয়েছে, কিন্তু অভিযোগ থাকা সত্ত্বেও তারা মনে করেন যে নির্বাচনটি যথেষ্ট পরিমাণে অবাধ এবং সুষ্ঠু হয়েছে এবং তারা মনে করেন যে যারা আসলে ভোট বর্জন করেছেন তারা নিজেদের স্বেচ্ছায় করেছেন, সেক্ষেত্রে আসলে তাদের ক্ষেত্রে তাদের জন্য কিছু বলার নেই, কিন্তু তারা কোনোভাবেই মনে করছেন না যে এই ভোট বর্জন বা এই নির্বাচন বানচাল করা কোনোভাবে যৌক্তিক কোনো কাজ হবে। এবং তারা এটিও জানিয়েছেন যে যদি এই নির্বাচনে ফলাফল না দিয়ে সেটিকে আসলে ভিন্ন কোনো দিকে না হয় তাহলে তারা আসলে এর জন্য আসলে তারা প্রতিবাদ জানাবে এবং তারা কোনোভাবে এটিকে মেনে নেবে না এবং তারা এখনও এখানে জড়ো হয়ে আছেন তারা এবং বলছেন যে ফলাফলের আগ পর্যন্ত তারা এখান থেকে নড়বেন না। অর্থাৎ যেইভাবে আসলে ছাত্র দল এবং অন্যান্য প্যানেল থেকে ভোট বর্জন করা হয়েছে, একই দিক থেকে আসলে অন্যান্য প্যানেল এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকেও আসলে এই কথা বলা হয়েছে যে তারা এই ভোটের ফলাফল দেখতে চান। তো এই ছিল জাকসু নিয়ে এখানকার সর্বশেষ অবস্থা। সাগর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন। জুলাই সনদ বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার,
এটাই সঠিক পন্থা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে অন্য কোনো পন্থায় জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব হলেও বিএনপি সহযোগিতা করবে বলে জানান তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামায়াতের নায়েবে আমির জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব দেন। আরও দুটি বিষয়ে চূড়ান্ত ঐক্যমত হয়েছে জানিয়ে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, আজই চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে কমিশন। তামজিদ সুমন জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে আরেক দফা সংলাপে বসে ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যাবে সেই পন্থা বের করতেই এবারের বৈঠক। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো সহ ৩০টি রাজনৈতিক দল তাদের মতামত দেন। সংলাপ শেষে কমিশনের সহসভাপতি জানান, রাজনৈতিক দলগুলো এখনও সব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে পারেনি, তবে বৃহস্পতিবার দুটি বিষয়ে চূড়ান্ত ঐক্যমত্য হয়েছে। সমস্ত রাজনৈতিক দল দুটো বিষয়ে একমত হয়েছে। একটি হচ্ছে সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সেসব বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে। দ্বিতীয়, সুপারিশের যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচিত সরকারের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন করা প্রয়োজন, তবে অন্য উপায় থাকলে সেখানে সহযোগিতা করবে দলটি। আর নতুন আঙ্গিকে প্রায় একই ধরনের মত গণসংহতি আন্দোলনের। জুলাই সনদ হবে একটি জাতীয় প্রতিশ্রুতি এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে পরবর্তী সংসদে যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে। আইনগত বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া থাকে সেটার মধ্যে আমরা একমত হব, কিন্তু যেই প্রক্রিয়াগুলোর কথা এখানে বিভিন্ন পক্ষ থেকে আলোচনা এসছে সেটার প্রসিডিউরাল মিস্টেকের কারণে যদি উপযুক্ত আদালতে চ্যালেঞ্জড হয় যে প্রসিডিউরাল মিস্টেকের মাধ্যমে যাতে আমরা একটা ভুল সিদ্ধান্ত না নেই সেটা লক্ষ্য রাখতে হবে। একদিকে সে সংবিধান সংস্কারের দায়িত্ব পাবে, অন্যদিকে সে 5 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। এই দুটো দায়িত্ব জনগণ আগামী সংসদকে দেবে। এই জন্য এটার নাম হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদ অথবা সংবিধান সংস্কার সভা। তবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট উত্তম পন্থা বলে মনে করে জামায়াতে ইসলামী। বলেছি এটাই উত্তম হবে গণভোট করার যে টাইম এবং অ্যারেঞ্জমেন্টের ইস্যু আছে অ্যাভয়েড করার জন্য। যদি এটা না হয় তাহলে জনগণের মতামতের ভিত্তিতে হবে এবং সেজন্য আমরা গণভোটকেও সাপোর্ট করি। আগামী 13ই সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জুলাই সনদে স্বাক্ষর করার জন্য প্রতিনিধির নাম চেয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এবং বিশেষজ্ঞ প্যানেলের মতামতের ভিত্তিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলেও জানায় ঐক্যমত্য কমিশন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধান সংস্কার সহ সংস্কারগুলোতে এমন কোনো উদাহরণ সৃষ্টি করতে চাওয়া ঠিক হবে না যা পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এমন মন্তব্য করেছেন। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনকে ব্যর্থ করার চেষ্টা হলে জাতির জন্য মহা বিপর্যয় হবে। জানাচ্ছেন ইফতেখার রেজা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের জন্য কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছাতে পারেনি, এটাই এখন বড় চ্যালেঞ্জ। যে কোনো বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় সেই সংবিধান সংশোধনের যদি কোনো পদ্ধতি বের করা যায় তার সাথেও আমরা একমত, কিন্তু আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের বিষয়ে ছাড় দিতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমরা আগামী নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে এবং ওভারঅল নির্বাচন কমিশনকে তার অবস্থান থেকে শতভাগ নিউট্রাল থেকে ভূমিকা পালন করতে হবে। এই সবগুলোর একটি সম্মেলন আমরা দেখতে চাই। রাজনৈতিক দলগুলোর ভোটারদের কাছে টানার পাশাপাশি প্রশাসনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা দেখা যাচ্ছে বলেছেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। রাজনৈতিক পরিসরে যারা রাজনীতি করছেন ভোটারদেরকে কাছে টানার জন্য যত স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করছেন, একই সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেশনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করছেন, যেটা হওয়া উচিত ছিল না।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন প্রক্রিয়া ব্যর্থ করার চেষ্টা করা হলে জাতির জন্য হবে মহাবিপর্যয়। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, এটার কোনো ব্যত্যয় হবে না, এবং এটা যদি কোনোভাবে এটার কোনো কেউ এটাকে ব্যত্যয় করার চেষ্টা করেন সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয়। অনেক আশান্বিত হয়েছি, অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু এগুলি কোনোটাই টিকবে না। আলোচনায় বক্তারা বলেন, স্বাধীন নির্বাচন কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা, তত্ত্বাবধায়ক সরকার ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হলে এই 4টি উপাদান হবে সুষ্ঠু নির্বাচনের রক্ষা কবচ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এছাড়াও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে বলেও জানান তিনি। আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসার কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগের চেয়ে কম সময়ে মানুষ পাসপোর্ট পাচ্ছে, এজন্য খোলা হয়েছে নাগরিক সেবা কেন্দ্র। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, জাতীয় নির্বাচনের জন্য বিভিন্ন বাহিনীকে ট্রেনিং দেওয়া শুরু হয়েছে। ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে হবে বলে প্রত্যাশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা রেডি করেছি, একটু কথা বলেন। নির্বাচনকে কেন্দ্র করে আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। আপনার ওই ভাইয়েরা সবাই জানেন যে আমরা বিভিন্ন বাহিনীগুলিকে কিন্তু ট্রেনিং শুরু করে দিচ্ছি। সেদিন আমরা পুলিশের ট্রেনিংটা কিন্তু উদ্বোধন করা হয়েছে, আপনাদের অনেকেই ছিল। আমরা তো আমাদের যেগুলি করার আমরা কিন্তু শুরু করে দিছি, এবং আমরা আশা করব নির্বাচনটা খুব শান্তিপূর্ণ, সুষ্ঠুভাবে এবং খুব উৎসবমুখর হবে। যেমন ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনটা একটা উৎসবমুখর ছিল, এটা একটা উৎসব। ফুটবল 3 দিন হোটেল বন্দি থাকার পর অবশেষে নেপাল থেকে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। বিমান বাহিনীর বিশেষ বিমানে খেলোয়াড়, টিম ম্যানেজমেন্টের সদস্যরা ছাড়াও 55 জনের বহরে ছিলেন এই সফর কাভার করতে যাওয়া সাংবাদিকরা। এ সময় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাফুফের সভাপতি তাবিতা ওয়াল। রিপোর্টে জানাচ্ছেন কুশল ইয়াসের। রুদ্ধশ্বাস 3টি রাত কাটানোর পর ঘরের ছেলেদের ঘরে ফেরা। কাঠমান্ডুতে জেনজি বিক্ষোভে আটকে পড়ার পর শেষ পর্যন্ত মুক্তি মিলেছে তপু বর্মনদের। C-130B বাংলাদেশ বিমান বাহিনীর এই বিমানেই বিশেষ ব্যবস্থায় দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। কুর্মিটোলার একে খন্দকার ঘাঁটিতে অবতরণ করে উদ্ধারকারী বিমানটি। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পর একে একে নেমে আসেন বাংলাদেশ দলের সদস্য ও সাংবাদিকরা। এ সময় উদ্ধার তৎপরতার বিশদ তুলে ধরা হয়। বাংলাদেশ ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকগণকে নিরাপদে দেশে প্রত্যাবর্তন করানোর এই মিশনে আন্তরিক সহযোগিতার জন্য আমি প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, নেপালে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অক্টোবরে এশিয়ান কাপের বাছাইয়ের 2টি ম্যাচ রয়েছে বাংলাদেশের। তার আগে এই মানসিক ধকল সামলাতে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বাফুফে প্রধান। বাংলাদেশ এয়ারফোর্স বা বাংলাদেশ মিলিটারি আর্মি প্রমাণ করে দিয়েছে যে যে কোনো জায়গায় যে কোনো সময় কোনো বাংলাদেশি যদি স্ট্যান্ডার্ড অবস্থায় থাকে, ওয়েদার ইট বি কোনো একটা পলিটিক্যাল কারণে হোক, ন্যাচারাল ডিজাস্টার কারণে হোক বা কোনো কারণে হোক, ওনারা ইমিডিয়েট প্রস্তুত আছে। আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। আমরা ওই ফিজিক্যাল ইনজুরির জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। বাংলাদেশ নেপালের প্রথম ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র। এরপর রাজনৈতিক কারণে কাঠমান্ডুর রাজপথ উত্তাল হলে স্থগিত হয়ে যায় দ্বিতীয় ও শেষ ম্যাচটি। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের কাজ বন্ধ করে গণছুটি নেবার সাথে আগামী নির্বাচন বন্ধে যারা চেষ্টা করছে তাদের ইন্ধন থাকার গোয়েন্দা প্রতিবেদন আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজল কবির খান। বিকেলে সচিবালয়ে পল্লী বিদ্যুতে কর্মকর্তাদের আন্দোলন নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা নিয়ে সরকার উদাসীন নয়, বরং সম্ভাব্য সবকিছু করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। বলেন, তাদের কিছু দাবি পূরণ করা হয়েছে, আবার অনেক দাবি পূরণ করতে আইন ও বিধির পরিবর্তন করতে হবে জানিয়ে কাজ করা হচ্ছে।
নতুন চাকরি বিধিমালা তৈরি করতেও নির্দেশ দেওয়া হয়েছে। পল্লী বিদ্যুতের সবাইকে দ্রুত কাজে যোগ দেবার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, কেউ বাধা দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির কেনাকাটায় দুর্নীতি খতিয়ে দেখতে সাবেক সচিবের নেতৃত্বে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। কিছু কিছু দাবি যৌক্তিক আছে যেগুলোর জন্য আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এরপরেও হচ্ছে কি যে আপনারা জানেন যে যারা এখন জানেন সামনে নির্বাচন আছে, তো এখানে যে সবাই যে নির্বাচন চায় তা তো না, অনেকে নির্বাচনটাকে ব্যাহত করতে চেষ্টা করতেছে। সেসব শক্তিও হয়তো এদের মধ্যে আমাদের যারা গোয়েন্দা রিপোর্ট আছে সেখানে বলা আছে যে এখানের মধ্যে এই জাতীয় এরাও এখানে হয়তো যোগ দিয়ে থাকতে পারে। ওদের সাথে তো মিটিং করবো কার সাথে? যে লোকটা ছুটি আছে তার সাথে কিসের মিটিং? ডাকসু নির্বাচন নিয়ে বড় রাজনৈতিক দলগুলো পরিপক্ক আচরণ করেনি। ডাকসু নির্বাচনের ফলাফল কোনো ব্যাকরণে ফেলে হিসেব করা যাবে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বলেন, এই নির্বাচনের চরিত্র বুঝে আগামী দিনের রাজনীতির গতিপথ নির্ধারিত হবে। বিকেলে বরিশালের বাবুগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, তরুণ প্রজন্ম এখন আর ট্যাগিং কিংবা পন্থীর রাজনীতি করতে চায় না, তারা কেবলই সামনের দিকে এগিয়ে যেতে চায়। আগের নির্বাচনের জাতীয় অথবা স্থানীয় অথবা ছাত্র সংসদের কোনো নির্বাচনের গ্রামারে আপনি এটা ফেলতে পারবেন না। এইটাই হচ্ছে আগামী দিনের রাজনীতি এবং নির্বাচনের নতুন গ্রামার। এবং এই ডাকসু নির্বাচনের গ্রামারটা যদি আমরা রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা ধরতে না পারি, তাহলে আমাদের রাজনীতিটা বিপদে পড়বে। অতএব এই ডাকসু নির্বাচনে মানে জামাত শিবিরের বিজয় হয়েছে, মৌলবাদীদের উত্থান হয়েছে, দক্ষিণপন্থীদের বিজয় হয়েছে, এই ফ্রেমে দেখার কোনো সুযোগ নাই। জয় পরাজয় কোনো বিষয় নয়, সবাইকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। সকালে রায়ের বাজার কবরস্থানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এমন আশা প্রকাশ করেন। বলেন, গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এ সময় জিএস ফরহাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের জন্য কাজ করার মধ্য দিয়েই শহীদদের ত্যাগের মূল্যায়ন সম্ভব। জুলাই শহীদদের কবর জিয়ারতের পর রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের কবর জিয়ারত ও দোয়া করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আমাদের যে সময় আছে সেই সময়ের মধ্যে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই ক্যাম্পাস, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজাবো এবং আমাদের সবার লক্ষ্য এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করা। শহীদদের যে আত্মত্যাগ, তাদের যে আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সুন্দর ক্যাম্পাস গড়বার জন্য, সেই অনুভূতি যাতে আমাদের সবসময় থাকে এবং শহীদদের এই স্যাক্রিফাইসের মূল্য যাতে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে, শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সেটি জারি রাখতে পারি। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী লুমিনের মিউজিক্যাল ফিল্ম ফিরে এসো এর গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রাজধানীর ইম্পেরিয়াল হোটেলে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে এই প্রিমিয়ার শো এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, চিকিৎসা ও শিক্ষা জগতের প্রথিতযশা ব্যক্তি ও গণমাধ্যম ব্যক্তিত্ব সহ সঙ্গীত প্রেমীরা অংশগ্রহণ করেন। এ সময় সঙ্গীত পরিচালক ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, বাপ্পা মজুমদার, বাম্বা সভাপতি হামিন আহমেদ, গুণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর অনিমা রায়, ওয়ারফেস ব্যান্ডের শিল্পী মিজান এবং যুগ্ম সচিব হায়াতুদ্দৌলা খান নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন। আইএফআইসি ব্যাংকের 48তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আর্মি গলফ ক্লাবে এই সভার আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মেহমুদ হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ ইফতাদুল ইসলাম, অডিট কমিটির চেয়ারম্যান কাজী মোহাম্মদ মাহবুব কাশেম, নির্বাহী পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ মনজুরুল হক। সভায় 2024 অর্থ বছরের আর্থিক বিবরণী অনুমোদন এবং নিরীক্ষক নিয়োগ সহ বেশ কয়েকটি প্রস্তাব গৃহীত হয়।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি ও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে বিদেশি বিনিয়োগ বাড়ানো যাবে না বলে মন্তব্য করেছেন বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান। বলেন, বিগত 15 বছর গণতন্ত্র না থাকায় দেশে লুটপাটের সংস্কৃতি তৈরি হয়েছে। আগামী জাতীয় নির্বাচন জয়ী হওয়া দল ব্যবসায়ীদের জন্য টেকসই কর্মপন্থা তৈরি করলে বিনিয়োগকারীরা আস্থা পাবে বলেও মন্তব্য করেন ব্যবসায়ী সংগঠনের এই নেতা। এ সময় বাংলাদেশ পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাসুর রেজা বলেন, বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফেরাতে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে। রাজধানীর গুলশানে বিএনপি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তারা। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে টেকসই নীতিমালা তৈরির আশ্বাস দেন বিএনপি নেতারা। রাতের খবরে আরও একবার বিরতি নিচ্ছি, আরও খবর আরেকটু পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভয়াবহ বন্যায় 14 জনের মৃত্যু। খবর শেষ করছি, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। জাকসু নির্বাচন শেষে ভোট গণনা শুরু। ছাত্রদল সহ 4 প্যানেলের ভোট বর্জন, পরাজয় জেনেই বর্জন বলছে শিবির। রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে চূড়ান্ত জুলাই সনদ, বাস্তবায়নে বিএনপি জামায়াতের ভিন্ন মত। আদালতে চ্যালেঞ্জ হতে পারে এমন সংস্কার চায় না বিএনপি, নির্বাচন হতে না দিলে মহা বিপর্যয় প্রেস সচিব। নতুন সরকার গঠন নিয়ে নেপালে অনিশ্চয়তা, কারফিউ অব্যাহত, বিশেষ বিমানে দেশে ফিরল ফুটবল দল। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।